নমস্কার। আজকে আমার মনের কথায় নতুন গল্প শোনাবো। সময়কাল হচ্ছে 1978 সাল। সেই সময় রমরমিয়ে কলকাতা দূরদর্শনের পর্দায় দেখানো হচ্ছে মাইকেলকে। আমি তখন হিরো। যাই হোক, আমার একজন ইমপ্রেসেরিয়র ছিল, ওনার নাম হচ্ছে রবি চক্রবর্তী। উনি নানা জায়গাতে আমার অনুষ্ঠানের ব্যবস্থা করতেন এবং দেখাতেন, এবং আমি তার মাধ্যমে নানা জায়গায় মাইকেলকে নিয়ে অনুষ্ঠান করতে যেতাম। যাই হোক, উনি আমাকে এসে বললেন, সময়কালটা হচ্ছে ডিসেম্বর মাস, এই মাঝামাঝি একটা জায়গায় অনুষ্ঠান শেষ হয়েছে। তারপর বললেন আমাকে যে আগামী জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 10 দিনের জন্য দুর্গাপুরে যেতে হবে। তাই বললাম, দুর্গাপুরে 10 দিনের জন্য? বলে হ্যাঁ, ওখানে কল্পতরু মেলা হচ্ছে, সেই মেলাতে মাইকেলকে নিয়ে অনুষ্ঠান দেখাতে হবে। ঠিক আছে। তো যথাসময়ে আমি মাইকেলকে বলে দেওয়া করে দুর্গাপুরের যাওয়ার উদ্দেশ্যে রবিদার সাথে রওনা দিলাম। আমরা দুর্গাপুর স্টেশনে এসে হাজির হলাম। হাজির হওয়ার পর সেখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা পৌঁছলাম মেলা প্রাঙ্গণে, যেখানে মেলাটা হচ্ছে আর কি। তো গিয়ে দেখলাম যে মেলার কাজকর্ম চলছে, গেট ফেট বানাচ্ছে, ভেতরে অনেক দোকান ফোকান লেগেছে। তা আমরাও ভেতরে ঢুকেছি। ঢোকার পরেই দেখছি যে আমাদের একটা প্যাভিলিয়ন তৈরি করা হচ্ছে, খুব সুন্দর। আর সেই প্যাভিলিয়নের সামনে একটা বোর্ড রবিদা তৈরি করেছেন, ব্যানারের মধ্যে লেখা আছে কলকাতা দূরদর্শনের কথা বলা পুতুল মাইকেল ও প্রবীর কুমার। আর আমার আর মাইকেলের একটা ছবি দেখে খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, তো আমরা প্যাভিলিয়নের ভেতরে ঢুকেছি। ঢোকা পরে খুব অবাক হয়ে গেলাম যে আমাদের থাকার জায়গাও ওই প্যান্ডেলের ভেতরেই করা হয়েছে। অর্থাৎ যেখানে স্টেজ হয়েছে, স্টেজের নিচেতেই একটা ঘর বানানো হয়েছে। সেখানে খড় বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ ঠান্ডা তো, যাতে শুতে আমাদের কষ্ট না হয়, সেখানে বিছানা করা হয়েছে, সেখানে আমরা থাকবো। খুব মজা, খুব থ্রিলিং হচ্ছিল যে এই প্রথমবার হোটেলে না থেকে টেন্টের ভেতরে আমরা থাকছি। যাই হোক, তো যথাসময়ে আমাদের রবিদা বললেন যে চলো খাওয়া দাওয়া করবে, এই মেলাতে হোটেল হয়েছে, সেখানে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করেছি, করে মেলা ফেলা একটু ঘুরেছি। তখনও দোকান প্রসার লাগছে। সন্ধ্যেবেলা 5টা 5:30 নাগাদ আমাদের অনুষ্ঠান শুরু হলো। ধীরে ধীরে আমাদের প্রদর্শনীতে লোক বাড়তে লাগলো, ভিড় বাড়তে লাগলো, লোক আসতে শুরু করলো, আর প্রচণ্ড লোকের চাপ সৃষ্টি হলো। বাইরে বিশাল লাইন, আর লাইন দিয়ে লোককে আমাদের অনুষ্ঠানে ঢুকতে হতো। রবীন্দ্র তখন আমাকে এসে বললেন, দেখো অনুষ্ঠানটা অতক্ষণ ধরে করা চলবে না, ছোটো করে দাও, অর্থাৎ 5 মিনিটের একদম বেশি নয়। আমি বললাম ঠিক আছে, 5 মিনিট করেই করব। তা 5 মিনিট করে অনুষ্ঠান করছি। তা 2-3 দিন পরে রবিদা কী করলেন, সকালবেলা বেশ কিছু ছেলে নিয়ে এলেন। নিয়ে এসে ভেতরে ওই বসার জন্য সিট তৈরি করা হয়েছিল, বাঁশ আর তক্তা দিয়ে সিট বানানো হয়েছিল। সেগুলোকে সব উনি তুলে দিলেন। দিয়ে আমি বললাম, এগুলো তুলছেন কেন? বলে না, এত লোকের ভিড় হচ্ছে, এই সিটে মাত্র 50-60 জন বসানো যায়, এত কম লোক হলে হবে না, আমার অন্তত 150-200 জন লোক এখানে ঢোকাতে হবে। ঠিক আছে। সন্ধ্যেবেলা দেখলাম যে পিলপিল করছে, প্যাভিলিয়নের ভেতরে লোকের তিল ধারণের জায়গা নেই, প্রায় 100-150 জন লোক দাঁড়িয়ে দেখছে। আমি অনুষ্ঠান শুরু করলাম, ঝড়ের গতিতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। পাবলিকও আরেকটা গেট দিয়ে হুড় করে বেরিয়ে গেল, আবার একদল ঢুকলো, আবার বেরিয়ে গেল, এইভাবে চলছিল। 2-3 দিন পরে হঠাৎ রাত্রিবেলা অনুষ্ঠান শেষ হয়ে গেছে, দেখি আমাদের টেন্টের বাইরে বিশাল হইচই। হইচই শুনে আমি বাইরে বেরিয়ে গেছি, কি ব্যাপার। দেখলাম রবিদাকে অনেক লোক ঘিরে ধরেছে, আর সব এই মারে তো সেই মারে, এইভাবে সব চিৎকার চেঁচামেচি হচ্ছে। কিছুক্ষণ শোনার পরে বুঝলাম তারা বলতে চাইছে যে আমাদের দোকানের সামনে দিয়ে আপনাদের প্রদর্শনী দেখার জন্য এত বিরাট লাইন যায়, আর সেই লাইনগুলো আমাদের দোকানের সামনে দিয়ে জিলিপির প্যাচের মধ্যে সারা মেলাতে ঘুরে বেড়াচ্ছে, আর তাতে আমাদের কেনাকাটা কিচ্ছু হচ্ছে না। আপনারা কি চাইছেন?
যে এখানে যা টাকা আছে সব আপনারাই নিয়ে চলে যাবেন? হ্যাঁ, রবিদা বলেন, হ্যাঁ। রবিদা বললেন, দেখুন আপনারা যেসব ভাবছেন এসব ঠিক না, ঠিক আছে, আমি কথা দিচ্ছি কালকে আপনাদের দোকানের সামনে একটা লোকও লাইনে দাঁড়াবে না, সব লাইন ওখানে আমরা করতে দেবো না। যাই হোক, পরের দিন রবিদা 3-4 জন ছেলেকে আরও প্রোভাইড করলেন, করে তাদের ভলেন্টিয়ার হিসাবে রিক্রুট করলেন, করে যাই হোক লোক তো ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, এইভাবে হচ্ছে। এইভাবে 7 দিন কেটে গেল। 7 দিন কেটে যাওয়ার পর রবিদা আমাকে রাত্রিবেলা যখন শুয়েছি তখন আমায় বললেন, দেখো আমরা এখান থেকে পালাবো। আমি বললাম, কেন? বলে, না আমরা এখানে 10 দিন অনুষ্ঠান করব না, 9 দিনের দিন আমরা এখানে পালাবো, কারণ আমাদের এখানে ডাকাতি হবে। আমি, ডাকাতি হবে? কে বললো আপনাকে? বললে, হ্যাঁ আমি খবর পেয়েছি, কারণ আমার লোকজন এখানে ছড়ানো আছে, তারা আমাকে বলেছে যে আমাদের অনুষ্ঠান দেখে অনেকেরই মাথা ঘুরে গেছে, আর তারা ভাবছে আমাদের কাছে অনেক অনেক টাকা আমরা রোজগার করেছি, সেগুলো সব ডাকাতি করে নিয়ে নেবে, তোমার পুতুলও তোমার নেবে। আমরা সর্বনাশ করেছে। শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করেছেন। উনি বললেন যে কাউকে কিছু বলবে না, চুপচাপ থাকবে, আর নবমীর দিন মানে 9 দিনের দিন রাত্রিবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে। 8 দিনের মাথায় আমাদের অনুষ্ঠান শেষ হলো। সকালবেলা উঠেছি, 9 দিনের দিনের সকালবেলা উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি মেলা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে সারা দুর্গাপুর ঘুরে বেড়ালাম। মনের ভেতরে আতঙ্ক, মনের ভেতরে ভয়, কী হবে কি জানি না। যাই হোক, সন্ধ্যেবেলা আবার মেলাতে এসে হাজির হলাম। তখন দেখলাম মেলার সব দোকানদার আমার দিকে তাকিয়ে দেখছে। যাই হোক, আমি এসে টেন্টে ঢুকলাম, যথারীতি অনুষ্ঠান শেষ করলাম। অনুষ্ঠান শেষ করার পরে খাওয়া দাওয়া করে আমরা টেন্টে যখন এসে বসেছি, রবিদা আমাকে টেন্টের নিচে ডাকলেন, বললেন ভেতরে এসো, কার দরকার আছে। তো উনি কী করলেন, বললেন যে তোমার বাক্স বার করো। আর ওনার বাক্স থেকে উনি গাদা গাদা নোট আমার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন যে মাইকেলকের ওপরে শুয়ে দাও আর জামা কাপড় চাপা দিয়ে দাও, দিয়ে বন্ধ করো। আর বাকি টাকা ওনার ব্যাগে রাখলেন, রেখে বললেন চুপচাপ এখানে শুয়ে থাকো, যখন বলবো এখান থেকে আমরা বেরিয়ে যাব। টেন্টের ভেতরে সব আলো নিভিয়ে দেওয়া হলো, নিভিয়ে দিয়ে আমরা তো চুপচাপ ওখানে বসে আছি। আর আমাদের যে 2টো ছেলে ছিল তারা কিন্তু নেই, আমি আর রবিদা শুধু টেন্টের মধ্যে রয়েছি। রাত্রি 1টা বাজলো। 1টা বাজার সময় রবিদা আমাকে ডাকলেন, বললেন ওঠো ওঠো, শিগগিরই ওঠো, এবার আমাদের যেতে হবে। তো উনি করলেন কি, আমাদের ওই প্যাভিলিয়নের পেছন দিকে যে কাপড় টেন্ট, যে তেরপল, ওটাকে কেটে ফেললেন। কেটে ফেলে ওইখান থেকে একটা রাস্তা বার করে বললেন এখান থেকে বেরো বেরো। বেরিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে দেখলাম একদম রাস্তায়। আসলে আমাদের টেন্টটার পরেই ছিল বাউন্ডারি, সেখানে না টিন দিয়ে আটকানো ছিল। তো উনি ওই টিনগুলো কীভাবে খুলে ফেলেছিলেন, সেটা ফাঁকা করা ছিল। সেখান থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়েছি, বেরিয়ে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদের ওই 2টো ছেলেও ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যেতেই গাড়ির ভেতরে আমরা উঠে পড়লাম। ওঠার পরে গাড়ি তো ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো দুর্গাপুর স্টেশনের দিকে। দুর্গাপুর স্টেশনে যখন যাচ্ছি, আর আমি খালি গাড়ির পেছনের কাছ দিয়ে দেখছি কেউ আমাদের তাড়া করছে কি না। তখনও ভয়ে কাঁপছি, থরথর করে কাঁপছি, উত্তেজনায় ঘাম বেরোচ্ছে। তো এইভাবে এসে পৌঁছলাম দুর্গাপুর স্টেশনে। নামার পরে দুর্গাপুরের স্টেশনে নামার পরে রবিদা বললেন ভয় পাওয়ার কিছু নেই, এখন আমরা সেফ, নিশ্চিন্ত থাকো, একটু করে গাড়ি আসবে, আমরা এখান থেকে চলে যাব। স্টেশনে বসার পরে সব ঘটনা রবিদার মুখে শুনলাম, যে দোকানদাররা হিংসায় বশবর্তী হয়ে এরা সবাই প্ল্যান করেছিল আমাদের মারধর করে 10 দিনের রাত্রিবেলা আমাদের সব টাকা পয়সা ছিনতাই করবে। সেটা রবিদার লোক, তারা খবরটা পেয়ে রবিদাকে বলেছে। যাই হোক, আমরা তো ওখানে রইলাম। রবিদাকে বললাম, রবিদা ব্যানারটা যে নিয়ে আসা হলো না। বলে ব্যানার কী হবে, ব্যানার আবার বানানো যাবে? তাই বললাম তো প্যান্ডেলের টাকা, লাইটের টাকা ওইসব দিলেন না যে? বলে সব দেওয়া হয়ে গেছে,
চিন্তা কিছু নেই, ওরা 11 দিনের দিন সকালে আসবে, সব খুলে খুলে নিয়ে যাবে। যাই হোক, টিকিট ছিল মাত্র 19 পয়সা করে। ধারণা করতে পারেন এখানে কত টাকা সেল হয়েছিল আর কত লোক দেখেছিল? ওখানে প্রায় 15,000, 10 থেকে 15,000 টাকা খরচা হয়েছিল। যেমন মাঠের ভাড়া, লাইট, প্যান্ডেল এসব রবিদা খরচা করেছিলেন। প্লাস আমরা খাওয়া দাওয়া করেছি, ওই ছেলেরা ছিল, তাদের পয়সা দেওয়া আছে। আর আমাদের কাছে ক্যাশ তখন ছিল প্রায় 20,000 টাকা। এবারে হিসাব করুন কত লোক দেখেছিল। যাই হোক, আজকের গল্প এখানে শেষ করছি। আবার আসবো আপনাদের কাছে আমার মনের কথায় নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।